গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প শোক সভা, রচনা দিব্যেন্দু পালিত। মনি, তোর হলো? বেলা পড়ে আসছে দেখে ঘরের ভিতর থেকে হাঁক দিল রেণুবালা। তাড়াতাড়ি কর, আর যে সময় নেই। ময়নার খাঁচার দরজা খুলে মাটির খুঁড়িতে ছোলা ভরে দিচ্ছিল মনিকা। রেণুবালা গলা শুনে বলল, অত ব্যস্ত কেন মা? এখনো তো 4টে বাজেনি। তক্তপোষের ওপর পা ঝুলিয়ে বসে বাইরে তাকালো রেণুবালা। বেলা আন্দাজ করার চেষ্টা করল। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন আকাশ পরিষ্কার থাকলেও আলো তেমন জোরালো নয়। বৈকালিক রোদ্দুরে কেমন ছায়া মাখানো ভাব। জানলার ওপাশে একটা নারকেল গাছ বৃষ্টি ভেজা মন্থর হাওয়ায় অল্প অল্প দুলছিল। বাড়িতে ঘড়ি না থাকায় সময় কত হলো বোঝার উপায় নেই। তাতে খুব অসুবিধা হয় না। যতক্ষণ আকাশে আলো থাকে রোদের ওঠানামা লক্ষ্য করেই সময় আন্দাজ করতে পারে রেণুবালা। গত 25-30 বছর এইভাবেই কেটেছে। নিতান্ত ওই আন্দাজের ওপর নির্ভর করে রেণুবালা বুঝেছে কমলাক্ষর অফিসে যাবার সময় হলো, কিংবা মনিকার স্কুলে। সেই মতো উনুন থেকে ভাতের হাঁড়ি নামিয়েছে। কমলাক্ষ মাঝে মাঝে ঠাট্টা করে বলতো, তোমার মতো ঘিন্নি পেলে অনেক বাবুরই ঘড়ি কেনার পয়সা বেঁচে যায়। আহা, সলজ্জ হেসে বলতো রেণুবালা, ঘড়ি ছাড়া আবার পুরুষ মানুষকে মানায় নাকি? আসলে ঘড়ি নিয়ে একটা সূক্ষ্ম গর্ব অনুভব করত রেণুবালা। বিয়েতে সোনা দানা আর কিছু দিক না দিক, রেণুবালার বাবা জামাইকে সোনার হাত ঘড়ি দিয়েছিল। সন্ধে কমলাক্ষ বাড়ি ফেরার পর আকাশে যখন আর আলো বা রোদ কিছুই থাকতো না, কমলাক্ষর পুরনো ঘড়িটাই তখন ছিল রেণুবালার সম্বল। সেই ঘটনা মনে পড়ায় গলা পর্যন্ত দীর্ঘশ্বাস উঠে এলো রেণুবালার। চাপ অনুভব করল বুকে। আর এই সব মুহূর্তে যা হয়, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সাইটিকার ব্যথাটা চাড়া দিয়ে উঠল। কমলাক্ষ গেল, সেই সঙ্গে ঘড়িটাও। 55 বছর বয়সেও যে মানুষটা ছিল জোয়ান, পুরুষ্ট স্বাস্থ্যের অধিকারী, হঠাৎ কি করে যে সে বাসের চাকার তলায় চলে গেল ভাবা যায় না। মনিকার হাত ধরে রেণুবালা যখন কলকাতার হাসপাতালে পৌঁছল, তখন সব শেষ হয়ে গেছে। শ্মশানে মুখাগ্নি করে ফেরার পথে ওরা যখন স্টেশনে ট্রেনের অপেক্ষা করছে, কানের পাশে ফিসফিস করে মনিকা বলেছিল, বাবার ঘড়িটা কোথায় গেল মা? ওসব মনে রাখার মতো মনের অবস্থা তখন ছিল না। অচল ঘড়ির মতো রেণুবালার বুকের শব্দও থেমে যাচ্ছিল মাঝে মাঝে। কেমন সহজে কিছু না জানিয়ে চলে গেল মানুষটা। হায় রে, যাবার আগে শেষবারের মতো চোখ খুলে তাদের দেখে যেতে পারত তো। থানের খুঁটে চোখ মুছল রেণুবালা। কমলাক্ষর মৃত্যুর পর দিন 15 গেছে। এখন শুধুই ভবিষ্যতের ভাবনা। ভরসা বলতে ওই একটি মেয়ে মনিকা। মনিকার পর একটি ছেলেও হয়েছিল। বছর 10 মাথায় ছেলেটাও মারা গেছে নিউমোনিয়ায় ভুগে। এখন সম্বল মনিকা। মনির বিয়ে দেব না। ছেলে মারা যাবার পর শোকার্ত কমলাক্ষ বলেছিল, ওই আমাদের ছেলে, দেখাশোনা করবে বুড়ো বয়সে। নিজেকে নিয়ে নয়, রেণুবালার ভাবনা ওই মেয়েকে নিয়ে। সাতকুলে কেউ নেই। বিয়ের কথা থাক, এখন যদি এমন হয় রেণুবালাও চোখ বুঝল, তখন কে দেখবে এই আইবুড়ো মেয়েকে? ভেবে কুলকিনারা পাচ্ছিল না রেণুবালা। মনিকাকে এই সময় ঘরে ঢুকতে দেখে নড়ে চড়ে বসল। 4:55 গাড়িটা ধরতে পারলেই আমরা ঠিক সময় পৌঁছতে পারবো, মনিকা বলল। তারপর চুলে চিরুনি চালাতে চালাতে দেখল রেণুবালাকে। তোমার আবার শরীর খারাপ করছে নাকি মা? না রে, আমি ঠিক আছি। অল্প হাস্য রেণুবালা।
আমার ওষুধটা দিবি? ঘরের কোনো টেবিলের ওপর থেকে ট্যাবলেটের ফাইলটা এনে রেণুবালার দিকে বাড়িয়ে দিয়ে কুঁজো থেকে জল গড়িয়ে আনলো মনিকা। তুমি না হয় নাই গেলে মা, অনেকটা পথ, আমি একাই যাই। পাগল মেয়ে, একা একা কোথায় যাবি? মা তাকে একা ছাড়তে রাজি নয়। রেণুবালার মনের অবস্থা বুঝে মনিকা আর কিছু বলল না। কমলাক্ষদের অফিসে আজ শোক সভা। কাল ওর অফিসের সহকর্মীরা এসেছিল, যেতে বলেছে। রেণুবালা যেত না এমনিতে, কিন্তু যাওয়াটা দরকার ওরা বলল। কমলাক্ষ গেছেন, রেণুবালার মনিকা তো আছে, ভবিষ্যতের ভাবনাও আছে। মনিকার জন্য এই অফিসেই একটা ব্যবস্থা অন্তত হবে, খানিকটা নিশ্চিন্ত হওয়া যাবে। তাছাড়া ওরা বলেছিল কমলাক্ষর পরিবারের বিপর্যয়ে সাহায্য করার জন্যে ওরা কিছু চাঁদাও তুলেছে, টাকাটা হাতে হাতেই দিয়ে দিতে পারবে। আগে ঠিক ছিল মনিকা যাবে রাধিকা বাবুর সঙ্গে, পুরনো প্রতিবেশী, কমলাক্ষর বন্ধুস্থানীয় ব্যক্তি, তিনিই নিয়ে যাবেন সঙ্গে করে। তার হলো না। কাল রাত থেকে ইনফ্লুয়েঞ্জায় শয্যাশায়ী হয়ে পড়েছেন রাধিকা বাবু। বেগতিক দেখে রেণুবালা নিজেই যেতে মনস্থ করল। ওই শহর, পথ ও ব্যস্ততা ছিনিয়ে নিয়েছে কমলাক্ষকে। মনিকাকে একা ছাড়বে কি করে? আরো খানিক বাদে তৈরি হয়ে মেয়ের সঙ্গে বেরিয়ে পড়ল রেণুবালা। কাছেই স্টেশন, পায়ে হেঁটে মিনিট 5 রাস্তা। বৃষ্টি ভেজা পথের খোদলে জল জমে আছে। পুকুর পাড় দিয়ে হাঁটবার সময় বাতাসে সোঁদা গন্ধ পেল রেণুবালা। নিঃশ্বাস সহজ হয়ে এলো। কমলাক্ষর মৃত্যুর পর এই প্রথম বাইরে পা দিয়ে সে দেখল চরাচরের কোথাও কোনো পরিবর্তন ঘটেনি, সবই যথাযথ। চারদিকের চমৎকার ব্যবস্থা থেকে শুধু একজনই সরিয়ে নিয়েছে নিজেকে। আশপাশে দু একখানা পাকা বাড়ি সদ্য উঠতে শুরু করেছে, আর সবই টিনকি টালির ছাদ। তবু ভালো, বুদ্ধি করে মানুষটা এই জায়গায় জমি কিনে মাথা গোজার মতো দুখানা ঘর তুলে দিয়ে গিয়েছিল, না হলে এই দুঃসময়ে পথে দাঁড়াতে হতো। কমলাক্ষর ইচ্ছে ছিল দোতলা তুলে নিচেরটায় ভাড়াটে বসাবে। এই জমি আর ঘরখানা তুলতেই প্রভিডেন্ট ফান্ডের অনেকটা গেছে। হিসেবি মানুষ ছিল বলেই সামাল দিত কোনো রকমে। আজ অনেক দিন পরে বাইরে বেরিয়ে কিঞ্চিত হালকা বোধ করছিল রেণুবালা। কমলাক্ষর সম্পর্কে চিন্তায় গর্ববোধ করছিল। মানুষটি কর্তব্যপরায়ণ ছিল, যতদিন বেঁচে ছিল পরিবারের জন্য যথাসাধ্য করেছে, সবই হাসি মুখে। ওর সহকর্মী রসময়বাবু সেদিন বলছিলেন, বৌদি, আপনি তো সংসারী মানুষটাকেই শুধু দেখেছেন, আমরা দেখেছি বাইরের মানুষটাকে। অমন লোক হয় না, অনেককাল পাশাপাশি কাজ করলাম তো। আহা, কমলদা গিয়ে আমাদের আধমরা করে গেলেন। এসব যতই শুনছে চোখের জলের সঙ্গেই ততই বুকের মধ্যে এক ধরনের গর্ব অনুভব করছে রেণুবালা। শোনার পর থেকেই সম্পূর্ণ মানুষটিকে জানবার লোভ হচ্ছিল। মনিকার সঙ্গে যাওয়া ছাড়াও এই লোভ ও ইচ্ছা তাকে টানছিল অনবরত। রেণুবালা থাকতে পারেনি। মনি, তোর বাবার আপিসটা ঠিক চিনতে পারবি তো? যেতে যেতে আস্তে গলায় মেয়েকে জিজ্ঞেস করল রেণুবালা। পারবো না কেন মা? মনিকা বলল, কতবার তো গেছি। আগের অফিসটা ছিল দূরে, 2 বছর হলো নতুন জায়গায় উঠে এসেছে। ভারী সুন্দর বাবাদের নতুন অফিসটা মা, 5 তলার ওপরে ছাদে উঠলে গঙ্গা দেখা যায়। তোর বাবা বলেছিল আমাকে। মনিকার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই নিজে কথা জুড়ে দিল রেণুবালা। আজ তার কথা বলতে ভালো লাগছিল। ওদের অফিসের থিয়েটারে একবার নিয়ে যাব বলেছিল। তোর বাবা ভালো থিয়েটার করত, কর্ণার্জুনে ভীম সেজেছিল। তা সেবার। হাঁটতে হাঁটতে কথা বলছিল রেণুবালা। একটু থেমে দম নিল, তারপর বলল, আমার অবশ্যই আর যাওয়া হয়নি, তোর জন্যই হয়নি। সকাল থেকে ঘুষ ঘুষে জ্বর বাঁধিয়ে বসলি। তুই অবশ্যই তখন অনেক ছোট। মার কথা শুনে মুখ টিপে হাসল মনিকা, উত্তর দিল না। আপিসের সাহেবরা তোর বাবাকে খুব খাতির করত। নতুন আপিস হবার পর আলাদা ঠান্ডা ঘরে বসতে দিয়েছিল। সে কি মা, কোথায়? চোখে বিস্ময় ও সন্দেহ নিয়ে রেণুবালাকে দেখল মনিকা। ঠান্ডা ঘরে আবার বাবা বসলো কবে? বাবা বসতো হাটের মাঝখানে।
বাবার ওপরওয়ালা ব্যানার্জি বাবু ওই সঙ্গে বসতো। তুই জানিস না ঠিক। মনিকাকে ছলনাটুকু ধরবার সুযোগ দিল না রেণুবালা। উত্তরটা এইভাবে আসবে বুঝতে পারিনি। ম্লান মুখে বলল, বসতো রে বসতো। তুই কি আমার চেয়ে বেশি জানিস? যাচ্ছিস তো, শুনিস তোর বাবা সম্পর্কে কে কি বলে। মানুষ বড় না হলে কি আর লোকে এইভাবে সভা ডাকে? মনিকা সাড়া দিল না। মা যা বলছে বলুক, এইভাবে বুক থেকে খানিকটা দুঃখের ভার নেমে যাক, কিছুটা হালকা হোক। এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। তা না হলে কমলাক্ষ কি ছিল না ছিল, তার কতটা খাতির ছিল অফিসে, কতটা সম্মান, মনিকা কি কম জানে? একবার মনে আছে কি একটা কাজে গিয়েছিল বাবার অফিসে। তার সামনেই একজন অফিসার কমলাক্ষর মুখের উপর ফাইল ছুঁড়ে দিয়ে বলেছিল, আপনাকে নিয়ে আর পারা যাবে না মশাই, প্রত্যেকটা কাজে ভুল, না পারলে রিটায়ার করুন। লোকটা চলে যাবার পরও অনেকক্ষণ মাথা হেঁট করে বসেছিল কমলাক্ষ। অফিস ছুটির পর ফেরার পথে স্টেশনে আস্তে আস্তে উদাস গলায় বলেছিল, মণিমা, তুই বড় হয়ে চাকরি করলে আমাকে কাজ থেকে ছাড়িয়ে নিস, এই অপমান সহ্য হয় না। কমলাক্ষ দুঃখ অনুভব করতে পারছিল মনিকা। ধরা গলায় বলেছিল, তুমি কেন আরেকটু মন দিয়ে কাজ করো না বাবা? মন কি আর দেই না মা? কমলাক্ষ বলল, এই মন দিয়েই তো 25 বছর চালিয়ে এসেছি। এখন দিনকাল পাল্টে গেছে, নতুন ছেলে ছোকরেরা এসেছে, ওদের ধরন ধারণ আদব কায়দা সবই আলাদা। আমাদের কাজ ওদের পছন্দ হবে কেন? পারতপক্ষে তারপর থেকে আর বাবার অফিসে যেত না মনিকা। অপমানটা সেদিন গায়ে মেখেছিল কমলাক্ষ, কারণ তার মেয়ে মনিকা সামনে ছিল। হয়তো এমন ঘটনা আরো অনেকবার ঘটেছে, সবই হজম করে নিয়েছে কমলাক্ষ। রেণুবালার এসব জানবার কথা নয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মা ও মেয়ে নীরবে অপেক্ষা করছিল। 4:55 ট্রেন। অপেক্ষা করতে করতেই 5টা বেজে গেল। রেণুবালা অধৈর্য হয়ে উঠছিল। হ্যাঁ রে মনি, মিটিং কটায়? বলেছিলি তো 5:30টায়। চিন্তিত গলায় বলল মনিকা। তুমি একটু দাঁড়াও, আমি ট্রেনের খবরটা নিয়ে আসি। মনিকা চলে যেতে সময়ের হিসেব করতে লাগলো রেণুবালা। ট্রেনে কলকাতা পৌঁছতে মিনিট 20, তারপর বাসে আরও 5-7 মিনিট, সাকুল্যে আধ ঘন্টা। এখনো যদি ট্রেনটা এসে পড়ে তাহলে ঠিক সময় পৌঁছতে পারবে। মনিকা ফিরে এসে বলল, ট্রেনের খবর নেই মা, আগের স্টেশনে লাইনের ওপর পিকেটিং করছে, ট্রেন আসতে পারছে না। অবাক চোখে মেয়ের মুখের দিকে তাকালো রেণুবালা। পিকেটিং কি রে মনি? কি আবার? লোকে খেতে পড়তে পারছে না, তাই জন্য ট্রেন আটকাচ্ছে। এই কি ট্রেন আটকানোর সময়? স্বগতোক্তির গলায় বলল রেণুবালা। তোকে তখনই বলেছিলুম মনি, একটু তাড়াতাড়ি কর। তুই যদি আমার কোনো কথাটা কানে তুলিস। তাড়াতাড়ি এসে কি লাভ হতো? শেষ ট্রেন তো সেই 3:30 সময় চলে গেছে। মনিকার কথা শুনে মুখ ভার হলো রেণুবালার। দূর আকাশে মেঘ জমছিল, সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো চুপচাপ। ট্রেন এলো 5:30 নাগাদ। মনিকা বুঝতে পারছিল দেরি হয়ে গেছে। বেলা শেষের আলোক মলিন থেকে মলিনতর হয়ে পড়ছে ক্রমশ। তার উপর রেণুবালার স্বাস্থ্য ভালো নয়। এই অবেলায় রওনা না হলেই ভালো হতো। যার যাবার সে চলে গেছে, এখন মিটিং শুনে কি লাভ? রেণুবালাকে একথা বোঝানো যাবে না। ইতস্তত ভাব নিয়ে কথাটা বলেই ফেলল মনিকা। আর গিয়ে কোনো লাভ আছে মা? তোমার শরীরও তো ভালো নেই। না রে, আমার কোনো কষ্ট হচ্ছে না, অবুঝের মতো বলল রেণুবালা। আধ ঘন্টা কি আর এমন বেশি দেরি? আমরা না পৌঁছলে ওরা ঠিক অপেক্ষা করবে, দেখিস। মনে কোনো জোর পাচ্ছিল না মনিকা। ট্রেনের কামরার মার পাশে বসে অস্বস্তি বোধ করছিল। রেণুবালার এই যাওয়াটাও সহজ নয়। কমলাক্ষর মৃত্যু হয়েছে মাত্র কদিন হলো। সকলের মনে কমলাক্ষর স্মৃতি টাটকা থাকতে রেণুবালার উপস্থিতি সকলকে বিব্রত করবে। অসুবিধা হলো মাথায় জেদ চেপেছে, এখন তাকে নিরস্ত করা যাবে না। রেণুবালা আহত বোধ করতে পারে।
যতক্ষণ ট্রেন চলল প্রায় ততক্ষণই জানলার দিকে মুখ করে বসে থাকলো মনিকা। বাবাকে মনে পড়ছিল। অফিসে অপমানগ্রস্ত কমলাক্ষর কাতর মুখ বারবার ভেসে উঠছিল চোখের সামনে। কেন, কিভাবে, কোন অবস্থায় বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো কমলাক্ষর, এই 15 দিনের ভেতরে একবারও সে কথা কেউ জানতে চায়নি। জানলেও অবশ্য কোনো সুবিধা হতো না। মৃত্যুর চেয়ে বড় সত্য এক্ষেত্রে আর কিছু নেই। তবু অস্বস্তিকর অবস্থার মধ্যে মনিকার মনে হচ্ছিল এই মৃত্যুর একটা আলাদা অর্থ আছে। কমলাক্ষর মৃত্যু হয়তো সহজ মৃত্যু নয়, হয়তো এর পেছনে আর কোনো কারণ ছিল। যদি এমন হয়, তারা সভায় পৌঁছল আর সর্বজন সমক্ষে কেউ ঘোষণা করল এই মানুষটি কমলাক্ষ সারা জীবন দুঃখ, অপমান ও যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, মৃত্যু তাকে শান্তি দিয়েছে, তাহলে রেণুবালা কি সহ্য করতে পারবে এই ঘোষণা? নিরুপায় অস্বস্তির মধ্যে একটার পর একটা স্টেশন পার হয়ে যেতে দেখল মনিকা। হাওড়া স্টেশনে যখন ট্রেন পৌঁছল তখন 6টা বেজে গেছে। টিপটিপ বৃষ্টি পড়ছিল। স্টেশনে ঘড়িতে সময় দেখে ব্যস্ত হয়ে পড়ল রেণুবালা। মনিকার আপত্তি সত্ত্বেও এগিয়ে চলল ভিড় ঠেলে। বাসে উঠেও তার ব্যস্ততা গেল না। তুই তোর বাবার স্বভাবের কিছুই পেলি না। কি কাজের মানুষ ছিল বলতো? রোদ, বৃষ্টি, ঝড় কিছুরই তোয়াক্কা করতো না। অফিসে যাবেই যাবে, এমন মানুষটা কিনা। আহ মা, তুমি একটু চুপ করবে? অনেকক্ষণ থেকে অস্বস্তি বোধ করছিল মনিকা। এখন বাসশুদ্ধ লোক রেণুবালার কথা শুনছে দেখে ধমক দিল। মনিকার আকস্মিক ব্যবহারে হতচকিত বোধ করল রেণুবালা। চোখে মুখে একটা অসহায় ভাব ফুটিয়ে মেয়েকে দেখল একবার, তারপর একদম চুপ করে গেল। জিপিওর কাছে বাস দাঁড়াতে রেণুবালার হাত ধরে বাস থেকে নামল মনিকা। কমলাক্ষর অফিসটা ভিতরের দিকে, এখান থেকে হেঁটেই যেতে হবে। তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ফুটপাত প্রায় খালি। অফিস ফেরত কিছু লোক এখানে ওখানে গাড়ি বারান্দার নিচে আশ্রয় নিয়েছে। পিছল ফুটপাতে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে কোনো রকমে মেয়ের হাত ধরে নিজেকে সামলালো রেণুবালা। আলগা হেসে জিজ্ঞেস করল, আর কতটা হাঁটতে হবে রে মনি? অনেকটা। বৃষ্টির ছাঁট বাঁচানোর জন্যে আঁচলটা মাথার উপর ঘোমটার মতো তুলে দিল মনিকা। কি ভোগান্তি বলো তো মা, অত করে বারণ করলাম শুনলে না। এখন বৃষ্টিতে ভিজে একটা অসুখ বাঁধালে কি হবে? মনি, তুই কি আমাকে যেতে দিতে চাস না? মুখের রেখায় একটা দুঃখময় কঠিন ভাব ফুটে উঠল রেণুবালার। এই তো শেষ, আর কবে বেরোতে পারবো বল? ইচ্ছে হয়েছিল মানুষটা গেছে, তার সম্মুখে কে কি বলে শুনি। আমি কি অন্যায় করেছি মনি? তোমার ভালোর জন্যই বলছিলাম মা, মনিকা বলল, অন্য কিছু ভেবে বলিনি। রেণুবালার শেষের কথাগুলো বিচলিত করল মনিকাকে। ভুল বুঝবে জানলে কখনোই এভাবে কিছু বলতো না সে। হতবুদ্ধি রেণুবালা আজ যা করছে সবই ছেলে মানুষই। যুক্তিতর্কের বাইরে নিয়ে গিয়ে মৃত কমলাক্ষ যেন নেশার মতো আকর্ষণ করছে রেণুবালাকে। এই মুহূর্তে মার কথা চিন্তা করে মমতা অনুভব করল মনিকা। বাকি পত্রকু দুজনের কেউই আর কোনো কথা বলল না। রেণুবালার হাঁটার অভ্যেস নেই, তার ওপর মনিকা বুঝতে পারছিল সাইটিকার ব্যথার দরুন হাঁটতে কষ্ট হচ্ছে মার। পায়ের গতি কমিয়ে রেণুবালাকে আগলে রেণুবালার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো সে। কমলাক্ষর অফিসের সামনে এসে মনিকা দেখল লিফট বন্ধ হয়ে গেছে। অকাল বর্ষণের আবছা আলোয় প্রবেশপথের মুখে বাল্বের আলোটা খুব টিমটিমে দেখায়। কপা উপরে উঠে বিভ্রান্ত বোধ করল মনিকা, থেমে দাঁড়ালো। বাবার অফিস 4 তলায় মা, লিফট বন্ধ। তুমি কি উঠতে পারবে 4 তলায়? মনিকার কথায় স্পষ্টই বিমূঢ় বোধ করল রেণুবালা। ক মুহূর্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে কি ভাবল যেন, তারপর বলল, আস্তে আস্তে উঠি মনি, তুই আমার হাতটা ধর। 1 তলা থেকে 2 তলায় উঠেই হাঁপাতে শুরু করেছিল রেণুবালা। সিঁড়ির কোনায় বসে পড়ে বলল, তোর বাবা কি রোজ এত সিঁড়ি ভেঙে উপরে উঠত? তা কেন? মনিকা বলল, বাবা লিফটে উঠত, অফিস ছুটি হয়ে গেছে, এখন লিফটও বন্ধ। কি আর করা যাবে, এইভাবেই উঠি। গাঢ় নিঃশ্বাস ছেড়ে রেণুবালা বলল, আমরা খুব দেরি করে ফেললাম।
মনিকা কি বলবে ভেবে পেল না। দোতলার সিঁড়ির শেষ ধাপে পৌঁছে ওরা দেখল হাতে চাবির গোছা নিয়ে কে একজন নেমে আসছে। ওদের দেখে লোকটি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাবেন আপনারা? রেণুবালা মনিকাকে দেখল। মনিকা বলল, 4 তলায়, ওখানে মিটিং হচ্ছে না? মিটিং তো বহুত আগেই শেষ হয়ে গেছে। আপাদমস্তক মা ও মেয়েকে নিরীক্ষণ করে লোকটি বলল, ওপরে এখন কেউ নেই, অফিস বন্ধ হয়ে গেছে। রেণুবালা যেন আর দাঁড়াতে পারছিল না, বসে বলল, মনি মনি জিজ্ঞেস করতো মিটিংয়ে কত লোক হয়েছিল? কত আর লোক হবে মাইজি? মনিকা কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি বলল, 20-22 জন হয়েছিল। মনি চল ফিরে যাই। রেণুবালাকে উঠে দাঁড়াতে দেখে মনিকা ওর হাত ধরল। মুঠোর ভেতরেও অনুভব করল রেণুবালার হাত কাঁপছে, ঘামছে। আশ্চর্য দ্রুত গতিতে নিচে নেমে এসে রেণুবালা বলল, কি স্বার্থপর এরা সবাই। মনি মনি লোকটা চলে গেল, তার জন্য কারো মায়া ধরে নেই। তুই শুনলি, মোটে 20-22 জন। মার মুখের দিকে তাকিয়ে মনিকা দেখল রেণুবালা কাঁদছে। নাকের পাটা ছুঁয়ে এক ফোঁটা জল কিছুক্ষণ স্থির থেকে টুপ করে ঝরে পড়ল। হাতের মুঠো শক্ত করল মনিকা। পৃথিবীতে কেউ কারোর জন্য ভাবে না মা, সান্ত্বনা দেবার গলায় মনিকা বলল। শুধু শুধু দুঃখ করো না। তোমাকে বলেছিলাম না এসে কোনো লাভ নেই। রেণুবালা উত্তর দিল না। আঁচলের খুঁটে 2 চোখ মুছে কমলাক্ষর অফিসের দরজা পেরিয়ে ফুটপাতে পা দিল। মনিকা বুঝতে পারছিল মাকে এখন সান্ত্বনা দেওয়া বৃথা। সমস্ত সংসারের ওপর বিরাট অভিমান নিয়ে মা এখন হাঁটছে। কমলাক্ষ সম্পর্কে যেটুকু জানা ছিল সেটুকু নিয়েই এখন সে একাত্ম হবার চেষ্টা করবে। আরো অভিমান জমবে, আরো দুঃখ পাবে। এই ভালো হলো। দুঃখিত শোকাহত মনিকা অনেকক্ষণ পরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কিছু না হোক, কমলাক্ষর পরিপূর্ণ স্মৃতি নিয়েই ফিরে যাচ্ছে রেণুবালা। সেখানে অন্তত মার কোনো ক্ষোভ নেই।